এই গণ অভ্যুত্থানের পরে একমাত্র বিএনপির কারণে কোনো পরিবর্তন করা যায় না। যদি তারা একটু এগিয়ে আসতো, বাংলাদেশটা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আপনি আপনি ভোটার যারা, আপনি তাদেরকে বন্দি করে রাখেন বাইতুল মোকাররমে, এবং সেটাকে নির্বাচন কমিশন দেখে না। আপনি 200-র উপরে বিলবোর্ড লাগিয়েছেন, নির্বাচন কমিশনের কি চোখ অন্ধ? আমি হা ভোটের ক্যাম্পেইন করেছিলাম, এক রাত্রে আমার বিলবোর্ড খুলে নিয়ে গিয়েছিল। এখন কি তাহলে নির্বাচন কমিশনের চোখ অন্ধ? যেই নির্বাচন কমিশন, বাংলাদেশে তো নিয়ম আছে যে ঋণ খেলাপিরা ইলেকশন করতে পারবেন, কিন্তু এবার তো অনুমোদন দিয়েছে, দিয়েছে তো অনেকেরই, দ্বৈত নাগরিকদেরকে দিয়েছে। এটা আমাদের অভিযোগ না, এটা কিন্তু সত্য। তারা বলেছে, ইসি সানাউল্লাহ সচিব উনি বলেছেন যে কমিশনার যে অনেক বুকে কষ্ট নিয়ে অনুমোদন দিয়েছে, কমেন্টটা পেয়েছেন, সেখানে উনি বলেছে। তো এটা যদি ইসি আগে গোল দিয়ে দেয়, তাহলে জনগণ কিভাবে ভোট দিবে? আপনি প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই তারা। তো এগুলো অ্যাপ্রুভাল দিয়েছে একটা দল। তো আমরা আশা করব যে বাংলাদেশে পরিবর্তনের জন্য আপনারা এইসব 2 নম্বর লোকদেরকে আপনারা কোনো সিল মারবেন না। তারা জিয়াউর রহমানের যদি ধানের মার্কা নিয়ে আসে, তাদেরকে আপনারা ভোট দেবেন না। এবার স্টপ রাখবেন, স্টপ রেখে আপনারা দাঁড়িপাল্লা বা শাপলাকলি প্রতীকে ইনশাল্লাহ এবার ভোট দিবেন। এটা জনগণের লড়াই, আমরা তো জনগণের সাথে হয়ে লড়ছি। আমরা তো অনেকগুলা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই। বসুন্ধরা গ্রুপের টাকা, সামিট গ্রুপের টাকা, আরো গ্রুপের নাম বলবো, নাম বললে তো পরে রাগ করে তারা। তো এই ধরনের টাকাগুলা নিয়ে তারা ইলেকশন করতেছে, এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে এক একটা যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এক একটা সংসদ সদস্য 20 কোটি, 30 কোটি, 40 কোটি টাকা এক একটা আসন থেকে চাঁদা তোলে। যে সায়দাবাদে এখনো চাঁদাবাজি চলে না? চলে। এই যে গণ অভ্যুত্থানের পরে সরকার তো ঢাকার পরিবহন সেক্টরটা উন্নয়ন করতে চেয়েছিল। এই লক্কর জক্কর বাসগুলো তো আগের গুলাই আছে, আপনারাই তো সেই বাসগুলোতে চলাফেরা করেন, অনেক কষ্ট হয় আপনাদের, এবং সে যানজটটা তো আগের মতোই রয়ে গিয়েছে। তাহলে কারা এগুলা পরিবর্তন করতে দেয় নাই? এই গণ অভ্যুত্থানের পরে একমাত্র বিএনপির কারণে কোনো পরিবর্তন করা যায় না। যদি তারা একটু এগিয়ে আসতো, বাংলাদেশটা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি কয়েকটা কথা বলি, এটা তাহলে আজকে প্রচার করেন আপনারা। আমরা ঢাকা 8-এ স্কুলে যে ভর্তি বাণিজ্য, এটা বন্ধ করতে চাই। আমরা মাদক মুক্ত ঢাকা 8 করতে চাই। আমরা এখানে যেই কাঁচা বাজারগুলো রয়েছে, এগুলোর মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো। কাঁচা বাজারগুলা সেখানে নিয়ে যাব, যাতে মানুষ সুস্থ এবং সুন্দরভাবে কাঁচা বাজার করতে পারে। আমরা হকার্স ভাই যারা রয়েছে, তাদেরকে একটা লাইসেন্স দেব, লাইসেন্স দিয়ে তাদেরকে পুনর্বাসন করব। যে জায়গাগুলো দখল হয়ে আছে, সেই জায়গাগুলো উদ্ধার করে সেখানে কমপ্লেক্স নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন করব। আমরা এখানে জানেন যে কর্মজীবী অনেক নারী রয়েছে, তাদের হলো এখানে নিরাপত্তার অভাব রয়েছে, আমরা নিরাপত্তা প্রদান করব। যানজট এবং অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাহলে স্কুলের বাচ্চাদের জন্য ট্রাফিকের একটা সময় নির্ধারণ করব। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য ট্রাফিকের একটা ব্যবস্থা করব, যাতে ট্রাফিকটা কন্ট্রোলে চলে আসে। এবং আমি মতিঝিল গতকাল গিয়েছিলাম, বলেছে চিন্তায় বেড়ে গেছে, তাহলে পুলিশ প্রশাসন তো সক্রিয় না। আমরা ইনশাল্লাহ সক্রিয় করব। আমরা এক জায়গা দিয়ে, আজকে এখানে অনেক সাংবাদিক ভাই ছিল, আমি বললাম একটু ময়লার একটু ডাস্টবিনের কাছে আসেন, সবাই না কেউ হাত দিল, সবাই পথচারিত ওই দিক দিয়ে যায়। তাহলে এই যে ময়লার ডাস্টবিনগুলো রোডের উপরে সিটি কর্পোরেশনে রেখে দিয়েছে, এগুলো তো আমাদের ক্লিন করতে হবে। তা আমরা বর্জ্য ব্যবস্থাপনা এবং ময়লার যে টাকা, এটা বাড়িয়ে দিয়েছে জোর জবরদস্তি করে। বাসা যারা বাড়িওয়ালা, তারা বিপদে আছেন, যারা ভাড়াটিয়া, তারা বিপদে আছেন। আমরা এই সমস্যার সমাধান করব। এবং আপনারা জানেন, অনেক যারা ভাড়াটিয়া রয়েছে, তারা রাতের বেলা ঢুকতে পারে না। আপনারা যারা সাংবাদিক ভাইরা, তারাও তো রাতের বেলা ঢুকতে পারেন না। আমরা এটা সলভ করে দিব, দিন রাত 24 ঘন্টা ঢুকতে পারবেন নিরাপদে। সরকারি কার্ড থাকবে, যেটার মধ্যে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। সরকার আপনাকে নিরাপত্তা দিবে, তাহলে তো কোনো সমস্যা নেই।